হ্যালো বন্ধুরা, এবারের ভিডিওতে মাইরুনগাঁও, লোলেগাঁও এবং রা বাংলার বিভিন্ন জায়গার ঘোরা, হোটেল খরচ এবং কিভাবে আমরা লোলেগাঁও গেলাম এবং রা বাংলার রোড ট্রিপ সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর বাগান, চারিদিক সাজানো। এখানকার মানুষরা তো এরকমই সাজিয়ে গুছিয়ে সব রাখেন। এই যে হোমস্টের ঘরগুলোয় ঢুকছি। এক একটা ঘর এক একটা নাম দেওয়া, যেমন ম্যাপল ওক গাছের নাম, সেডার, এবং আমাদের সেটা হচ্ছে পাইন। রুমে পরে ঢুকবো, আগে রুমের সামনেটা দেখিয়ে নিই। এই যে সামনে ব্যালকনি থেকে ভিউ, এটা কমন ব্যালকনি। ব্যালকনিটা খুব সুন্দর, আর ব্যালকনির সামনের ভিউটা তো আরোই সুন্দর। এই মুহূর্তে বৃষ্টি চলছে এখানে টানা কয়েকদিন ধরে, এখনও চলছে। আমি বৃষ্টির মধ্যেই তুলেছি কিছুটা। আপনাদের যখন একটা রুম ভিউ দেখিয়ে দিই, এই হচ্ছে রুমের ভিউ। ফোর বেডেড রুম, সুন্দর রুম। এই হচ্ছে বাথরুম, সব কিছুই আছে, গিজারও রয়েছে। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা, মন খারাপের খবর আসে। হাই, হ্যালো, আমরা ছাতার তলায়। হাতটা বের করে দেখাতেও পাচ্ছি না কেন ছাতার তলায়। এদিক ঘুর 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 ঘুর। ওই যে পিছনে মেঘ, এই যে মেঘ মেঘ মেঘের জন্য এখানে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমরা ছাতার তলায়। এতক্ষণ বৃষ্টি হওয়ার পর খুব সুন্দর একটি বড় রামধনু পাহাড়ের গায়ে ফুটে উঠেছে। অসাধারণ লাগছে দেখতে। অ্যাকচুয়ালি ফোনের ভিডিওতে কতটা আপনারা দেখতে পাবেন জানি না, খালি চোখে তো খুব সুন্দর লাগছিল দেখতে। এখন মাইরুনগাঁওতে আমরা আছি। আজকে সারাদিনটা থাকবো, কালকে আমরা বেরিয়ে যাব। কোন দিকে যাব ঠিক নেই, রাস্তায় যেতে যেতে প্ল্যানিং, সেইভাবেই আমরা যাব। এই হচ্ছে মাইরুনগাঁওর সকালবেলা, পুরো মেঘলা। আপনারা যদি এই নির্জনতা উপভোগ করতে চান তাহলে কিন্তু এই মাইরুনগাঁও ভীষণ ভালো, ভীষণ ভালো। পাখিদের স্বর্গরাজ্য বলতে গেলে। সকালবেলা প্রচুর পাখির ডাক এবং সবুজে সবুজ। আর এখানকার হোমস্টেগুলোর খাওয়ার দাওয়ার খুবই ভালো, এবং এদের নিজেদের চাষ করা সমস্ত সবজি বেশিরভাগ। পরদিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম ডুকা ভ্যালি এবং ডুকা ফলস দেখতে। যদিও এই সময় বৃষ্টি তেমন হয়নি,
যে কারণে ফলস হয়তো খুব ভালো দেখতে পাবো না, তবুও আমরা দেখতে গেলাম জায়গাটা খুবই সুন্দর। আগে আমরা ডুকা ভ্যালি যাব এবং ফেরার সময় ডুকা ফলস। ডুকা ভ্যালি, এই পাহাড়টা সিকিমের পাহাড়, পুরো সিকিম। ভ্যালিতে একটা প্রাইমারি স্কুল রয়েছে, আর এ পাশটা পেডং। এদিকের পাহাড়টা টোটালি পেডং পাহাড়। ডুকা ফলস, এত বড় ফলস কাউকে বলে বোঝানো যাবে না। অবশ্য বৃষ্টিকালে এটা বেশ দেখতে খুব ভালো লাগে। এখন জল অনেকটাই প্রায় কমে গেছে বলে দেখা যাচ্ছে না, নাহলে ফলসটা খুব ভালো ফলস। গুড মর্নিং সবাইকে। মাইরুনগাঁওতে একটা ব্যাপার দেখলাম, যেহেতু পূর্বমুখী আমাদের হোটেল হোমস্টে, ওই জন্যে এখানে খুব সকাল সকাল সূর্যোদয় হয়ে যায়। এখন সবে 5টা বেজেছে। এই আমাদের হোমস্টে। আজকের ওয়েদারটা বেশ ক্লিয়ার, অনেকটাই ক্লিয়ার। আমি দোসর হতে পারি যদি তেমনি ভালোবাসো, আমি পথ হতে পারি যদি চিহ্ন ফেলে যাও, চিহ্ন ফেলে যাও। পরদিন আমরা সকালে মাইরুনগাঁও থেকে বেরিয়ে পড়লাম লোলেগাঁও যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে আই লাভ লাভা যে ভিউ পয়েন্টটি রয়েছে, এখান থেকে মেঘের দৃশ্য খুব সুন্দর দেখা যায় এবং পাইন গাছের সারিও খুব ভালোভাবে দেখা যায়। বাবা, এত মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ, একদম সামনেটা দেখো তো অন্ধকার। আমরা পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, ঘন মেঘের মধ্যে, জল না পড়ে যায় অথচ বৃষ্টি নেই। এই তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আর বৃষ্টি পড়বে না। দেখ সাইডটাও একটু দেখি, সাইডে কি দেখা যাচ্ছে? ঝাপসা ঝাপসা ঘাটটা তুমি দেখে চলো। যেমন ওদিকে আমাদের কুয়াশা হয়, এদিকে মেঘের মধ্যে আমরা যাচ্ছি। মেঘাশা, মেঘাশা, ওটা কুয়াশা, এটা মেঘাশা, মানে মেঘ ঘাসা, মেঘ ঘেঁষা, তাই মেঘাশা। কি দারুণ দেখ বাপি, এই এরকম অভিজ্ঞতা জীবনেও কোনোদিন হয়নি। পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আরে মেঘ এসেছে। একটু দেখাই না, বুঝো। ভাবি কি চলছিস কিছু টুকটাক? না বাদল পে পাও হে, এই মেঘ থেকে এবারে বেরোচ্ছি, আবার সামনে মেঘ আছে। হ্যাঁ দেখো মেঘ সামনে। কারোর হাত ফাঁকা আছে? হাতটা ওটা রাখ। এনে রুটটা দেখ একটু ভাই, রুটটা হাতে রাখ। চলো
এইখানে তো 3 মিনিট রোদ এবং মেঘ। লোলেগাঁও। রাস্তা থেকে এই সিঁড়ি দিয়ে নেমে এসে হোমস্টে, আর এই যে রুমের দিকে যাচ্ছি, প্যাসেজ। কাঠের রুম নাম্বার 202। এই যে রুমটা, রুমের একটা সাইডে বাথরুম, ঢুকেই লেফট সাইডে বাথরুমের সামনে এই স্পেসটা আছে। এবার এদিকে যদি রুমটা দেখাই, তাহলে এই রুমটা, আমরা 4 বেডের রুম নিয়েছি, তাই এটা ফ্রন্ট ভিউ হয়নি ভেতর দিকে, বাট রুমটা খুব সুন্দর। সব সিঙ্গেল সিঙ্গেল বেড, 4 জনের 4টে চেয়ার রয়েছে, তাক রয়েছে, জল। রুমটা বেশ স্পেশিয়াস রুম। টেবিলটা রয়েছে একটা মাঝে। এই যে এলাকাটা, খুব জায়গাটা রয়েছে সুন্দর। আর এখানে মিরর, ড্রেসিং টেবিল, আর এখানে একটা হ্যাঙ্গিং করার জন্য ব্যবস্থা রয়েছে। এই হলো টোটাল রুম। রুমটা সুন্দর। আমরা চলেছি ক্যানোপি ওয়াক। লোলেগাঁও থেকে ওই ঝুলন্ত ব্রিজটা দেখব। বলছে তো ওঠা যাবে না, তবে কাছাকাছি যাওয়া যাবে, কাছে একদম যাওয়া যাবে। এখন দেখা যাক কি পরিস্থিতি। খুব ঘন জঙ্গল, একটু সাবধানে যেতে হচ্ছে। এই হচ্ছে পুরো জঙ্গল এরিয়া। আমরা ক্রমশ জোঁকের ভয় কাটিয়ে কাটিয়ে ক্যানোপি ওয়াকের একেবারে কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। আমার নিজের পায়েই 7 থেকে 8খানা জোঁক বসে গিয়েছিল। এই হচ্ছে সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ। প্রচুর জোঁক, পুরোটা যেতে পারিনি। জোঁক আমি পায়ে ইনসেক্ট রিপেলেন্ট দেওয়ার পরেও ওঠেনি, কিন্তু জুতোই উঠছে, তাই পা আমি সবসময় করছি। আর পুরোটা যেতে পারবো না, প্রচুর জোঁক। থাকতে পারলে তো ভালোই হতো, কিন্তু পারবো না যেতে। লোলেগাঁও থেকে সামান্য একটু গেলেই বেশ একটু ওপরে উঠতে হয় হাই রোড থেকে। লোলেগাঁওর একটা ভিউ পয়েন্ট রয়েছে। ভিউ পয়েন্টের নাম হচ্ছে ঝান্ডিদাঁড়া। সেখানেই আমরা যাচ্ছি, বেশ জঙ্গলের ভেতর দিয়ে। একদম ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি সানরাইজ দেখতে। ওটা সানরাইজ পয়েন্ট।
সূর্য উঠেছে, কিন্তু বাদবাকি আর কিছুই দেখা যায়নি, চারদিকে কুয়াশা। গাড়িটা ঘুরিয়ে নিয়ে রাখলাম। এই যে সানরাইজ ভিউ পয়েন্ট লোলেগাঁও। সান যদিও রাইজ হয়ে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে। এই যে উঠছি, এই যে গেট, ঢুকলাম। প্রচুর পাখি। সানরাইজ ভিউ পয়েন্ট। সান আছে কিন্তু কোনো ভিউ নেই, শুধু সানটাই দেখো, পুরো ঝাপসা। বেকার 4:30টায় ঘুম থেকে উঠে এলাম, ঘুমালে আসেনি, ভালো করেছে। ঝান্ডি ভিউ পয়েন্ট। আপাতত লোলেগাঁও ঘোরা আমাদের এই পর্যন্তই। এরপর আমরা বেশ অনেকটা রাস্তা ধরে আমরা সোজা চলে যাই একদম রা বাংলা। পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী, যদিও নদীর চেয়ে বালি বেশি। সাইডের ভিউটা সুন্দর। আমরা রা বাংলা যাওয়ার পথেই রামধুরা পেয়েছি, ইচ্ছেগাঁও পেয়েছি, সিরিরেগাঁও দেখতে দেখতে গেছি। এটা হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। আর এরপরে যে রাস্তাটি আমরা মিস করে গিয়েছিলাম, রা বাংলা যাওয়ার যে একটা কর লাইন ছিল, সেই রাস্তাটা আমরা একেবারেই মিস করে গিয়েছিলাম। দেখুন, সেই রাস্তাটা পেছন থেকে তোলার চেষ্টা করেছি। আমরা অনেকটাই এই রাস্তা ক্রস করে পেরিয়ে গিয়েছিলাম। আবার ব্যাক করে আমরা ঠিক এই রাস্তা দিয়ে আবার উঠেছি পাহাড়ের উপরে, দিয়ে রা বাংলা আমরা পৌঁছেছি। তাই আমাদের অনেক সময় কেটে গিয়েছিল। অবশেষে এলাম রা বাংলা। দুটো রাস্তা, হাইওয়ে বন্ধ, আরও একটা রাস্তা বন্ধ। এবারে আমাদের অনেকটা ঘুরতে হয়েছে। যেখানে 4 ঘন্টার মধ্যেই আসার কথা, সেখানে প্রায় 6 ঘন্টা লেগে গেল। তারপর খাওয়া দাওয়া তো আছেই। অনেকক্ষণ থেকে গাড়ি চালিয়ে অবশেষে পৌঁছলাম একেবারে বুদ্ধ পার্কের গায়েই বলতে গেলে, একটা রোড নিচে, জাস্ট ওয়ান রোড নিচে, একদম পার্কের সাইডেই আমরা আছি। আর ঠিক পার্কের অপোজিটেই এই সিনিক ভিউটা রয়েছে। এখন আপাতত মেঘলা, সকালে যদি ক্লিয়ার থাকে কাঞ্চনজঙ্ঘা একদম ঝকঝক করে দেখা যায়। চলুন এবার আমরা রুমটা দেখে নিই। রা বাংলার রেনবো হোটেল। ঠিক আছে, ঝামেলা কম। এই যে রুম, 4 বেডের রুম। রুমের এদিকে জানলা, রুমটা স্পেসিয়াস। এবারে এখানে একটা সুন্দর টেবিল রয়েছে, এখানে একটা বড় তাক রয়েছে এবং এত বড় একটা আলমারি রয়েছে উইথ মিরর। তার মধ্যে আরও এক্সট্রা ব্ল্যাঙ্কেট পিলো দেওয়া রয়েছে। এবারে রুমের আরেকটা দিকে যদি যাই, তাহলে এখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। আর এখান থেকে বুদ্ধ পার্কটা দেখা যাচ্ছে। এই রাস্তাটাই চলে গেছে সোজা বুদ্ধ পার্ক। এবারে বাথরুমটাও খুব সুন্দর।
এই যে বাথরুমের একটা স্যান্ডেলও দিয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর এই যে বাথরুমটা যথেষ্ট বড়, সুন্দর, সব রকম ব্যবস্থা, অবশ্যই উইথ গিজার। এই গেল আমাদের রেনবো হোটেলের রুমের ভিউ। আর যদি এই রুমের বাইরেটা দেখাই, রুমের বাইরে অপোজিটেও একটা বারান্দা রয়েছে। রুমের বারান্দা থেকে তো বুদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছে। এখান থেকে আর একটা সিঁড়ি উঠে গেছে, সেটাতে করে যদি উপরে যাই, তাহলে পুরো বুদ্ধ পার্কটা এখান থেকে দেখা যাচ্ছে। একটু পরেই আমরা বেরোবো। এরপর আমরা একটু রেস্ট নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম বুদ্ধ পার্কের দিকে। আমাদের পৌঁছতেই অনেক বিকেল হয়ে গিয়েছিল, তাই আমরা বেশি দেরি করিনি, তাড়াতাড়ি আমরা চলে গেছি। এরপর আমরা চলে এলাম সেই বিশাল বড় বুদ্ধ পার্কে। এই বুদ্ধ মূর্তিটি 137 ফুট উঁচু এবং পুরোপুরি কপারের দ্বারা নির্মিত, আর মুখটা রয়েছে একেবারে পিওর সোনা দিয়ে তৈরি। বেশ বড় একটা অংশ নিয়ে এই বুদ্ধ পার্কটি তৈরি হয়েছে, তাই আমরা ঢোকার সময় একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধে হলে কেমন লাগে এই পার্কটি, সেই দৃশ্যটি দেখে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, তাই আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করে তারপর হোটেলে ফিরেছি। এখানে গ্রিনটার জন্য বেশ ভালো আসছে ছবিটা। সবাই দাঁড়িয়ে আছে আলোটা জ্বলবে বলে। পার্কের মধ্যে আমরা ঢুকেছি, আলোটা জ্বাললে একটু ভিউটা নেব কেমন আসে। সত্যি সমস্ত আলোগুলো জ্বেলে দেওয়ার পর এত সুন্দর লাগছে এই পার্কটি দেখতে। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম এই পার্কে। এরপর আমরা যখন সন্ধ্যাবেলা হোটেলে ফিরে আসছিলাম, প্রচণ্ড মেঘ করেছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল, এবং রাতে বেশ কয়েক ঘন্টা রীতিমতো ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিও হয়েছে। আর এই ভরসাতেই আমরা ছিলাম যে সকাল হলে নিশ্চয়ই কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর পাবো, আর হলেও ঠিক তাই। মর্নিং ফ্রম রা বাংলা। এই আমার গাড়ি, এই হচ্ছে হোটেল। এই হোটেলে আমরা ছিলাম
খুবই ভালো হোটেল, ঠিক অপোজিটে একটা হোটেল, পার রুম 5,000 টাকা। আর এখানে 4 বেডেড রুম আমরা পেয়ে গেছি মাত্র 1,500 টাকায়। 1800 টাকা বলেছিল, বাট 1,500 টাকায় হয়ে গেছে। এই হচ্ছে ওদের হোটেল, রেনবো রিজেন্সি হোটেল। খুবই ভালো, 3 স্টার নয়, 2 স্টার নয়, কোনো স্টার রেটেড হোটেল নয়, বাজেট হোটেল, তবে কোনো অংশে কম নয়। ভিউ তো ভীষণ ভালো, রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন ওয়েদার ক্লিয়ার থাকলে। একেবারে খুবই ভালো রুম, এবং বিহেভিয়ার ওনাদের খুবই ভালো, স্টাফও খুব ভালো। হ্যাঁ, এই হচ্ছে হোটেল রেনবো রিজেন্সি, ওনারাই চালান। তা আপনার এখানে মোটামুটি কী কী ফেসিলিটি পাওয়া যায় যে জন্য কাস্টমার আসবে ভালোভাবে? আমাদের এখানে মোটামুটি সবই রুমটা ভিউ রুম আছে, যেটা আপনি এক্সপিরিয়েন্স করেছেন। তারপর রুম আমাদের 4 বেডরুম, ডাবল বেডরুম, ট্রিপল বেডরুম, আর খুবই আমাদের রিজনেবল প্রাইসে। প্রাইস তো খুবই, আমাদের তো ভীষণ ভালো ভালো লেগে গেছে, কেননা অপোজিটে যে রেট তার থেকে হাফেরও কম আপনাদের রেট। এমনকি 4 বেডেরও আমরা অনেক কমে পেয়েছি। আর রেস্টুরেন্টের কি ব্যবস্থা আছে আপনাদের? রেস্টুরেন্টে আমাদের যা অর্ডার করলে সেটাই খাওয়া পাওয়া যায়। আচ্ছা। তার মধ্যে ভেজ মিল আছে, এগ মিল আছে, চিকেন মিল আছে, ফিশ মিল আছে। কিন্তু ফিশ মিলের জন্য তাড়াতাড়ি এখানে ফিশ পাওয়া যায় না, আগে থেকে বললে যদি পাওয়া যায় মার্কেটে ভালো ফিশ, আচ্ছা আচ্ছা, আমরা এনে রেখে দিই। সবজিও তো শুনলাম এখানে বস্তির এর থেকে খুব ভালো সবজি এখান পাওয়া থেকে যায়। আমার নন অর্গানিক, হ্যাঁ, অর্গানিক সবজি ভালো, সবজিগুলো এগুলো খুবই ভালো হয়। আর এখানকার যে প্রোটিন, শাক সবজি সেসব নিয়ে এটা খুবই ভালো। বাহ, অনেক ধন্যবাদ। রাবাংলা থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম টেমিটির উদ্দেশ্যে। রাস্তাও বেশ খারাপ ছিল, তবে সৌন্দর্যটাও আমরা উপভোগ করতে করতে পৌঁছে গেছিলাম টেমিটি গার্ডেন। বেশ কয়েক বছর আগে এই টেমিটি গার্ডেনে এসে আমরা টিফিন করেছিলাম, খুব ভালো হয়েছিল। কিন্তু এখন এসে দেখলাম খুবই জঘন্য রান্না, সামান্য ওয়াই রান্না করতে দেওয়া হয়েছিল। ডিমটা দেখুন একেবারে পুড়ে গিয়েছে, তাই একেবারে জঘন্য হয়েছিল খেতে। আমরা একেবারেই খাইনি, তাই আপনাদের জ্ঞাতার্থে এটা জানিয়ে রাখলাম। বরং রাস্তার অপোজিটে যে সমস্ত খাওয়ার দোকানগুলো রয়েছে অনেক ভালো সেখানে রান্না। নিচ দিয়ে হাইওয়ে চলে গেছে গ্যাংটক। চারধামের উপরে আমরা উঠেছি, খালি পায়ে উঠতে হচ্ছে। বিখ্যাত 4টি ধাম একটা জায়গার মধ্যে, তাই এর নাম 4 ধাম। এই শিব মূর্তিটাই আমরা রাস্তায় আস্তে আস্তে অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম, পাহাড়ের মাথায়। এটা একদম পাহাড়ের মাথায় অবস্থিত। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, সাই মন্দির, বদ্রীনাথ, বদ্রীনাথ ধাম। না না একখানা মেঘ দাঁড়িয়ে আছে, দেখো এদিকে বাবা, বাদিকে। এরপর আমরা শিলিগুড়ি ব্যাক করছি। ব্যাক করার সময়
তিস্তা এবং রাস্তার দুরবস্থা দেখতে দেখতে আমরা চলেছি। তিস্তা বাজার বেরিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছি। ঘোলা জলের কর্দমাক্ত তিস্তা আর তার পাশে কর্দমাক্ত রাস্তা। আমরা এলাম মীরামাই রিসোর্টে বিধাননগরের। দুটো ডাবল বেড, এই হোটেলের রেস্টুরেন্টের খাবারের যে রেট অত্যন্ত বেশি লেগেছিল আমার কাছে, যেটা স্বাভাবিক মনে হয়নি। কিছু কম্পালসারি। এসি রুম, আলমারি রয়েছে মানে ওয়ার্ড্রব, টেবিল চেয়ার, তার উপরেও একটা লাইট রয়েছে, টিভি তো রয়েইছে, অনেকগুলো র্যাক রয়েছে, মিরর তো রয়েইছে, শোকেস। এবারে বাথরুমটা যদি দেখাই তাহলে এটা হচ্ছে বাথরুম। গিজার সমেত অবশ্যই, খুব সুন্দর। এবারে যদি ব্যালকনিটা দেখাই, হোটেলের ব্যাক সাইড, এবং সেটা হচ্ছে এই ভিউ ব্যালকনি থেকে, যেটা পুরোপুরি আনারস ক্ষেত। সুন্দর লাগছে দেখতে। আমরা ফেরার সময় মুর্শিদাবাদ পেরিয়ে বেশ কিছুটা আসার পর একটা সুন্দর হোটেল আমরা পেলাম, রেস্টুরেন্ট এবং হোটেল। এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছি, ভীষণ ভালো ব্যবস্থা। হোটেলের নাম গ্রিনল্যান্ড। নিজের গাড়িতে আমাদের উত্তরবঙ্গ সফরটা এইভাবেই কেটেছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই।